আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান, তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। এত ক্ষমতায় যাওয়ার তারা কিসের? হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্র দল যুব দল চাঁদা দিবে না মেরে ফেলছে। বিএনপির সমস্যাটা কোথায়? আপনারা যে বিগত সময়ে ক্ষমতায় ছিলেন, আপনারা আমাদের জন্য কি করতেন? আবার ক্ষমতায় এসে আমাদের জন্য কি করবেন? আপনাদেরকে কেন বিশ্বাস করবো আবার? আর জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের শীষের। একটা মানুষকে ভাই পাথর দিয়ে এমনি এমনি মানুষ মেরে ফেলবে না। অনেক আগে থেকে কিন্তু এই কাজটা করছে, কিন্তু যারা মারছে এরাও মানুষ না। কারণ একজন যত বড় অপরাধী হোক, সে যত খারাপ লোকই হোক, পাথর দিয়ে একটা মানুষকে আপনার মেরে ফেলা, এটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এগুলা মানে মানুষের কাতারে পরে কিনা আমার সন্দেহ আছে। দর্শক, আমরা অনেক বেশি বড় ক্রান্তিকালের মধ্যে আছি বোধহয়। আমরা জাতি হিসেবে বোধহয় অনেক বেশি পিছিয়ে যাচ্ছি। আমরা মানুষ কিনা, আমাদের মধ্যে আদৌ মনুষ্যত্ব আছে কিনা, আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সেই পরিবর্তনের এতটুকু ছোঁয়াও পেলাম কিনা, সেই প্রশ্ন বারবার উঠছে। সিনেমাতে, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকানা হয়েছে। সেদিন থেকে রুমিন ফারহানারা ৩২ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে। সেদিন থেকেই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে ট্রাকটা পর্যন্ত সরাইতে আসেন না। আমি জনগণকে বলবো, আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান, তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা রক্ত দিয়েছেন। আমার এই ভাইটা চোখ হারিয়েছে। আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয়, তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আপনারা জেল থেকে বের হয়ে বলছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। জয় বাংলা স্লোগান দেয় মাইক্রোগ্রামে। যদি বিএনপি করে জয় বাংলা স্লোগান দেওয়ার আগে, তাহলে বিএনপি করার কি দরকার? আওয়ামী লীগ করা উচিত। এই পাটপাটদের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেতে ঘুমাতো, ঢাকায় এসে রিক্সা চালাতো। আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই পাটপাটরা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। প্রিয় দেশবাসী, অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা
করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। আপনারা প্রিয় তরুণ প্রজন্ম এত ক্ষমতায় যাওয়ার তারা কিসের? হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্রদল যুবদল চাঁদা দিবে না মেরে ফেলছে। বিএনপির সমস্যাটা কোথায়? আপনারা যে বিগত সময়ে ক্ষমতায় ছিলেন, আপনারা আমাদের জন্য কি করছেন? আবার ক্ষমতায় এসে আমাদের জন্য কি করবেন? আপনাদেরকে কেন বিশ্বাস করবো আবার? আর জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের শীষ না, আপনারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ধান্দা নিয়ে আসে। তো বিএনপি তো তাদের রাজনীতির ক্যারেক্টারে পরিবর্তন আনতে পারতেছে না। এখন কেন জনাব তারেক রহমান উনি বলতেছেন না যে ঠিক আছে, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, হ্যাঁ আপনি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা জাতীয় সরকারের ডাক দেন। হ্যাঁ আমরা জাতীয় সরকার চাই, আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কার করবো, এরপর আমরা নির্বাচনে যাব। এত ক্ষমতায় যাওয়ার তারা কিসের? এত ক্ষমতায় যাওয়ার তারা এজন্যই, কারণ দিন যত যাচ্ছে একদম মাঠ ঘাট হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্রদল যুবদল কৃষক দল জাতীয়তাবাদী দল, তাদের যে চাঁদাবাজি, তাদের যে এই যে বিয়ে করতে দিবে না মেরে ফেলছে, চাঁদা দিবে না মেরে ফেলছে, হ্যাঁ মুখে লাল কাপড় বেঁধে বাজার আমার, মানে সব এই যে বেপরোয়া আচরণ, তারা বুঝতেছে যে এই বেপরোয়া আচরণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা তো সেম আওয়ামী লীগের ক্যারেক্টারেই আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা বলয় ক্ষমতায় আসবে, এই জন্য তো রক্ত দিই নেই, জীবন দিই নেই। আমরা দিছি যে যারাই ক্ষমতায় আসুক এই দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে। তো বিএনপি তো তাদের রাজনীতির ক্যারেক্টারে পরিবর্তন আনতে পারতেছে না। আর শুধু বিএনপির কথা বলতেছি না, যে যতটুকু ক্ষমতা পাচ্ছে সবাই ততটুকুরই অপব্যবহার করছে, সর্বোচ্চ অপব্যবহার। দেখেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 10 লাখ টাকা চাঁদাবাজি, 20 লাখ টাকা চাঁদাবাজি, 15 লাখ টাকা চাঁদাবাজি, কমিটি নিয়ে মারামারি, মামলা বাণিজ্য, এগুলো করতেছে। নির্বাচন কমিশন কাকে ধানের শীষ প্রতীক দিল আর কাকে শাপলা প্রতীক দিল, কি হয়েছে ভাই? দিতেই পারে। আর যেটা বাধা আসতেছিল যে জাতীয় প্রতীক তো শুধুমাত্র শাপলা না, আর জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের শীষ না। দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে এই সমস্ত জনগুরুত্বহীন বিষয়ে আপনাদের আসলে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আপনাদের মাথা ঘামানোর দরকার যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই যে বেকারত্বের সমস্যা, সরকারি চাকরির যে অব্যবস্থাপনা, যে কোটা সংস্কার এর জন্য লাইব্রেরি থেকে হল থেকে শিক্ষার্থীরা নেমে এসেছিল, আপনাদের এই যে আমরা যে বাচ্চা কাচ্চারা আমরা পড়াশোনা করার পর চাকরি পাই না, বেকার হয়ে ঘুরে বেড়াইতে হয়, দেশের মানুষের কর্ম নাই, এইগুলো আপনাদের বিষয় উচিত। আপনারা দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা পুরান রাজনৈতিক দল হোক আর নতুন রাজনৈতিক দল হোক, আপনারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ধান্দা নিয়ে আসে, আর আপনারা আপনাদের ধান্দা নিয়ে থাকেন। আপনারা তরুণ প্রবীণ নতুন পুরাতন সব রাজনৈতিক দল নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আপনারা ক্ষমতায় গেলে আমাদের জন্য কি করবেন, এবং আপনারা যে বিগত সময়ে ক্ষমতায় ছিলেন আপনারা আমাদের জন্য কি করছেন? আপনাদেরকে কেন বিশ্বাস করবো আবার? নতুন রাজনৈতিক দল যারা 7 মাস ক্ষমতায় ছিল, সরকারে ছিল, এবং অনেকেই এখনও ক্ষমতায় আছে যারা হয়তো সামনে পদত্যাগ করে নির্বাচন করবে, তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা যে এখন ক্ষমতায় আছেন আপনারা আমাদের জন্য কি করতেছেন? আবার ক্ষমতায় এসে আমাদের জন্য কি করবেন? এখনই তো কিছু করতে পারতেছেন না। হ্যাঁ, বাংলাদেশের সর্বকালের সবচেয়ে শক্তিশালী সরকারের থেকেও মন্ত্রী হয়ে আপনারা কিছু করতে পারতেছেন না, তাহলে আপনাদেরকে আবার আমরা কেন ভোট দেবো? আবার আপনারা ক্ষমতায় এসে আপনারা আমাদের জন্য কি করতে পারবেন? কেন আপনাদেরকে বিশ্বাস করব? এই প্রশ্নগুলো আপনারা তাদেরকে করেন, জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। শাপলা আর ধানের শীষ, হ্যাঁ এইটা আসলে মানে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন না ভাই। একটা মানুষকে ভাই পাথর দিয়ে এমনি এমনি মানুষ মেরে ফেলবে না। অনেক আগের থেকে কিন্তু এই কাজটা করছে, কিন্তু যারা মারছে এরাও মানুষ না। কারণ একজন যত বড় অপরাধী হোক, সে যত খারাপ লোকই হোক, পাথর দিয়ে একটা মানুষকে আপনার মেরে ফেলা এটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এগুলা মানে মানুষের কাতারে পরে কিনা আমার সন্দেহ আছে। এই ঘটনাটার আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যেই ব্যবসায়ীকে মারা হয়েছে, এই ব্যবসায়ী মূলত ছিল একজন আওয়ামী লীগের এজেন্ট, এবং এই ব্যবসায়ী অনেক অত্যাচার করছে এলাকার মানুষের উপর। সে হাসপাতালের মানুষ অতিষ্ঠ। এই ব্যবসায়ীর নামে মনে হয় 2-3টা মামলাও আছে, এবং এই ব্যবসায়ী হচ্ছে অনেক জুলুম করছে। এবং ভাঙ্গারি যারা, এর একটা সিন্ডিকেট, যারা ভাঙ্গারির ব্যবসা করে অনেকে জানেন না, ভাঙ্গারির ব্যবসা হচ্ছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটে পড়ে গেছিলো হচ্ছে আপনার এই ব্যবসায়ী। তো
আওয়ামী লীগ পতন হওয়ার পর বিএনপির আমলে এই লোকটা খুব ভ্যাডাম দেখাইছে। সো বিএনপি থেকে বহিষ্কার করছে, সেজন্য আমি বিএনপিকে সাধুবাদ জানাই। তার পাশাপাশি বিএনপিকে বলবো আপনাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরুন। আপনারা অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর আপনাদের নেতাকর্মীরা হামলা করতেছে, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করতেছে। তো এগুলো কেন হচ্ছে জানেন? আপনাদের দলের ঊর্ধ্বতম কর্মকর্তারা ভালো, বা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা দেশের জন্য কাজ করার জন্য মুখিয়ে আছে, কিন্তু আপনাদের দলে 5 তারিখের আগে যারা ছিল, আপনি দেখেন যারা 5 তারিখের আগে বিএনপির জন্য জান প্রাণ দিয়ে রাজনীতি করছে, এরা কিন্তু 5 তারিখের পরে কোনো অপকর্মে জড়া নেই। কারা জড়াইছে জানেন? 5 তারিখের পরে যারা ছাত্রলীগ, আওয়ামী লীগের লোক যারা বিএনপিতে জয়েন দিয়েছে, এরাই কিন্তু এই কাজটা করছে। এরাই আপনার দেখেন বিএনপিতে ঢুকা বিভিন্ন জায়গায় হত্যা করতেছে, মানুষকে মারতেছে, চাঁদাবাজি করতেছে, নাম পড়তেছে বিএনপির। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে তারেক রহমানের দেশে আসা উচিত। একজন লিডার সে দেশের বাইরে বসে বসে বক্তব্য দিচ্ছে। ভাই, একজন অভিভাবক না থাকলে, যে আমার বাবা মা যদি দেশে না থাকে, আমি তো উগ্র হয়ে যাব, আমি বিভিন্ন ক্লাবে যাব, বারে যাব, উচ্ছৃঙ্খল জীবনযাপন করবো। এটাই স্বাভাবিক। আমার পরিবার থাকলে পরিবারের সাথে সময় দিব, বাবা মা একটা ভালো পরামর্শ দিবে, তার কথাটা মানবো, চোখের সামনে থাকবে। তারেক রহমানের এই মুহূর্তে উচিত দেশে আসা, দেশে এসে এই বিএনপির লাগাম টেনে ধরে এই বিএনপিকে যে 5 তারিখের আগে যে সহনশীল বিএনপি ছিল সেই বিএনপিতে ফিরিয়ে আনা। মিটফোর্ডে হচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে ওই দিন রাতের বেলা। অনেকে এখানে নিরপরাধ, এদেরকে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় যে একটা মামলায় 302 ধারা, এই ধারা যদি ফাঁসায় দেয় মানুষ খুব সহজে জামিন পাবে না ভাই। তো এটা আসলে আমাদের মনে হয় যে এটা একটু তদন্ত করে সঠিক যারা বিএনপির যারা টাকাওয়ালা, এরা যেন বেঁচে না যায়, হত্যা করে যেন বেঁচে না যায়। যে বিএনপির প্রভাবশালী বিএনপির অনেকে আছে, বা আওয়ামী লীগের অনেকে এরকম দেখছি যে এরা রাজনীতি করতো, ঠিক আছে, কিন্তু পদ পদবী ছিল না, এরা আন্ডারওয়ার্ল্ডে রাজনীতি করতো, অস্ত্র নিয়ে রাজনীতি করতো, এই কারণে এরা দল এদেরকে পালে। তো আমি আশা করবো যে বিএনপি হোক বা যে দলেরই হোক, এরকম কোনো যেন না দেখা যায় আসল হত্যাকারী। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কারা হত্যা করছে। তো ফুটেজ দেখে যারা আসল হত্যাকারী তাদেরকে যেন চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়, এবং যারা নিরপরাধ আসলেই আশেপাশে ছিল, বেচারারা ভয়ে হয়তো ভিডিও টিডিও করছে, ভয়ে হয়তো আগাইতে পারে নাই, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। অসংখ্য মানুষকে আপনারা মিথ্যা মামলা ধরে নিয়ে আসছেন, আসল অপরাধীরা এখন পর্যন্ত ধরা পড়ছে কিনা আমি দেখি না। এই যে মিডফোর্ড হাসপাতালের গেটে যে ঘটনাটা হয়েছে, 9 তারিখে ঘটনা হয়েছে, আমরা জানলাম কবে? 11 তারিখে। তার মানে হচ্ছে যে গণমাধ্যম এটাকে নিয়ে গণমাধ্যম খবর করতে চায়নি। যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়েছে তখন গণমাধ্যমের টনক নড়তে বাধ্য হয়েছে তারা। দায়সারা আমরা প্রতিবেদন দেখেছি। রাতের দিকে, রাত 8টার দিকে একটি টেলিভিশন চ্যানেলের খবর দেখছিলাম। সেই টেলিভিশন চ্যানেল এই খবরটাকে 30 সেকেন্ডের একটা প্যাকেজে শেষ করেছে। অন্য খবর, একই দিনে খুলনাতে আরেকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলি করে পায়ের রগ কেটে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সেই খবরটাকে এত বড়, এত বেশি বিশ্লেষণ করা হয়েছে যেন মিডফোর্ডের সামনে যে ঘটনাটা ঘটে গেল, বাংলাদেশের ইতিহাসের, হত্যাযজ্ঞের ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায় যদি লেখা হয় তাহলে নিশ্চিত করে 1, 2, 3-এর মধ্যে এই ঘটনাটা থাকবে। সেটাকে নিয়ে গণমাধ্যমের আগ্রহের কমতি দেখা গেল। রহস্যটা কোথায়? গণমাধ্যম এরকম নিশ্চুপ, গণমাধ্যম এরকম ক্লিবের মতো আচরণ করছে কেন? আওয়ামী লীগ আমলে আমরা দেখেছিলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ড। পুরান ঢাকায় বিশ্বজিৎকে ছাত্রলীগের একটা দল তারা কুপিয়ে মেরেছিল। সেই ঘটনা এতদিন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের ইতিহাসে বোধহয় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা, যা চোখে দেখা যায় না, নির্মমতার দিক থেকে সেই বিশ্বজিতের হত্যাকাণ্ডই বোধহয় সব থেকে বেশি আলোচিত হবে। কিন্তু যে সময়টাতে আমরা ভালো থাকতে চাই, যে সময়টাতে আমরা বিশ্বজিৎকে যারা হত্যা করেছে তাদের খারাপ বলে, তাদের ফ্যাসিস্ট বলে বিদায় দিয়েছি, যখন আমরা সুখের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন আমরা দেখলাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে ঘটা করে খেতে দিয়ে খাওয়ার পরে পিটিয়ে হত্যা করা হলো। সেই স্মৃতি আমরা ভুলে গেছি। তারপরে মিডফোর্ডের সামনে পাথর দিয়ে ছুঁড়ে তাকে থেতলে মেরে ফেলা হলো। এর চাইতে নির্মম যে পাথরখণ্ডটা তুলে এভাবে আছাড় দেয়া হচ্ছিল শরীরের ওপরে, প্রায় নিস্তেজ শরীরের ওপরে, এই দৃশ্য কি দেখা যায়? এই দৃশ্য দেখা যায় না। কিন্তু এর দায়ভার কে নেবে?
অভিযোগ আসছে যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাৎক্ষণিকভাবে বিএনপি তাদেরকে অনেককে বহিষ্কারও করেছে। কিন্তু যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সোহাগ, তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এমন তথ্য সামনে নিয়ে এসেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়েন শায়ের। তিনি একটি ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই লোকও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার মানে হচ্ছে যে কোন রাজনীতির সঙ্গে জড়িত কে সেটা আসলে বিচার্য বিষয় নয়। এই ঘটনা বিএনপি করলো না এনসিপি করলো নাকি আওয়ামী লীগ করলো নাকি জামাত করলো সেটা কি আমাদের কাছে বিচার্য বিষয়? আমাদের কাছে বিচার্য বিষয় হচ্ছে আমরা কতটা নিচে নেমে গেছি, আমরা সামাজিক জীব হিসেবে কতটা নিকৃষ্ট অবস্থানে চলে গেছি যে এই রকম হত্যাকাণ্ড আমার সমাজে হচ্ছে এবং বারবার এরকম ঘটনার একটা রিহার্সেল পিরিয়ড গিয়েছে। সেই রিহার্সেল পিরিয়ডে আমরা এগুলোকে পাত্তা দিইনি, আমরা এগুলোকে এক ধরনের ক্ষোভ, এক ধরনের ক্রোধ, এক ধরনের প্রেশার গ্রুপ এভাবে ব্যাখ্যা করা